শ্রাবণের এক বাদলা রাত। আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টির জল পড়ছে। বিলটা টইটুম্বুর, জল উপচে পড়ছে বিলের চারধারে। চারিদিকে যেন কুয়াশা আর অন্ধকার। বৃষ্টির রাতেই কয়েকজন মাঝি নৌকা নিয়ে এসেছে বিলে মাছ ধরতে। প্রতিটা নৌকাতেই 3 জন করে লোক, 2 জন জাল ফেলছে আর 1 জন নৌকা ঠেলছে। সবাই এলাকার পুরনো জেলে। আর একটা নৌকোতে ছিল বিমল আর গোপাল। গোপাল সামলাচ্ছে নৌকার বৈঠা আর বিমল ফেলছে জাল। এই বিমল, জালটা এইখানে ফেল না, দেখবি বড় মাছ উঠবে। গোপালের কথা শুনে বিমল সেখানেই ছুঁড়ে ফেলে, কিন্তু জালটা যখন টেনে তুলবে তখন তার জালটা আর উঠতে চায় না। কিরে গোপাল, এই জালটা তো টানা যাচ্ছে না, কি এমন আটকে গেল রে? টান দে ভালো করে, হয়তো বড় মাছ পড়েছে। বড় মাছ তো ঠিক আছে, কিন্তু এরকম ভারী লাগছে কেন বলতো? মনে হচ্ছে জলের নিচ থেকে যেন কেউ ধরে টানছে। হঠাৎ করে জালটা ওর হাত ফসকে জলে পড়ে যায়। এই জালটা তো একদম ধরে রাখতে পারলুম না রে, হাত থেকে ফসকে পড়ে গেল যে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই আলোয় বিমলের চোখে পড়ে কিছু একটা। গোপাল, ওইদিকে দেখ, কিছু একটা ভেসে আসছে না? কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কি রে, তুই দেখছিস না? আরে দেখ না, একটা নৌকা ভেসে আসছে। ওই যে, আর ওই নৌকায় কোনো মাছই নেই, তবু নৌকাটা ঠিকঠাক ভাবে এগিয়ে আসছে, আর একদম মাঝখানে শুয়ে আছে সাদা কাপড়ে মোড়া একটা লাশ। আরে ধুর, তুই কি আজ বেশি খেয়ে ফেলেছিস নাকি রে? আমি চোখ খুলে তাকিয়ে আছি, কোথাও কোনো নৌকা নেই, লাশ তো দূরের কথা। আমি বেশি খাইনি রে গোপাল, আমি ঠিকঠাক দেখছি। তোকে আগেই বলেছিলুম বেশি খাস নে, তুই আমার কথা শুনলি নে। দেখলি তো এখন কেমন আবোল তাবোল দেখছিস। তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ রে, আমার মাথা ঠিকই আছে। দেখ না, এই জায়গাতেই তো, এইখানেই তো ছিল, আমার চোখের সামনে, দেখেই তো আমি তোকে ডাকছিলুম। আমি বললুম তো তোর চোখের ভুল। বিমল আর কিছুই বলে না। গোপাল হেসে উঠলেও বিমলের মুখে তখন স্পষ্ট আতঙ্ক। চল রে গোপাল, বাড়ি ফিরে যাই, আর ভালো লাগছে না, আমার জালটাও জলে পড়ে গেল। মাছ তো কিছুই পেলাম না, জাল তো আরেকটা আছে, সেটা দিয়ে কিছু মাছ ধরলে হয়। না রে, আমি আর মাছ ধরবো না, আমি বাড়ি চলে গেলাম, তুই থাকলে থাক। আমি একা থেকে আর কি করব, মাছও তো তেমন উঠছে না। চল, আমিও বাড়ি ফিরে যাই। আকাশে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। শীতল বাতাসে বিলের জলের হালকা ঢেউ। গোপাল বৈঠা ঠেলে নৌকাটাকে ঘাটের দিকে নিয়ে আসে। ঘাটে এসে নৌকা থামে। তারা নৌকা থেকে নেমে সেখানেই দাঁড়ায়। ঘাটে তখন গা ছমছমে অন্ধকার, চারপাশে একটা থমথমে নিস্তব্ধতা। দুজনে জলে ভেজা কাদামাটি মারিয়ে রাস্তায় ওঠে। পেছনে পড়ে থাকে নৌকা, আধার বিলে নীরব স্থির। রাস্তায় দুজনেই কিছুটা হেঁটে গিয়ে আলাদা হয়ে যায়। বিমল ভেজা শরীরে ফিরে আসে তার ছোট্ট ঘরে। ঘরের কোণে একটা হলুদ আলোর লণ্ঠন টিম টিম করে জ্বলছে। বিমলের বউ মনোরমা চুপচাপ বসেছিল। কি গো, এত ভিজে গেছো? হ্যাঁ গো, আজ বুঝি অনেক মাছ ধরেছো? আর মাছ কিছুই পাইনি গো, জালটা জলে পড়ে গেল, আর আর তুলতে পারলুম না। সে কি গো, কি বলছো গো? জাল পড়ে গেছে মানে? তবে কি মাছ কিছুই পাওনি? হ্যাঁ গো, তাহলে কালকের দিনটা আমাদের চলবে কি করে? আর মাছ বেচেই তো বাজার করবে বললে। আজ কেমন যেন অদ্ভুত জিনিস দেখলুম। কেন গো, কি হয়েছে? একখানা নৌকা দেখলুম ভেসে আসছিল বিলের জলে, মাঝি নেই তবুও চলছিল। মাঝখানে একটা লাশ সাদা কাপড়ে মোড়া। আমি গোপালকে দেখালুম, কিন্তু গোপাল কিছুই দেখতে পেল না, আমি একাই দেখেছি। ও মা, কি বলছো এসব গো? হ্যাঁ, কি বলছো এসব? এই রাত্রিরে এইসব কথা বলো না তো, গা কেমন ছমছম করে।
বিমল আর কিছুই বলে না। বাইরে বৃষ্টির শব্দটা থেমে এসেছে, শুধু মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসে হুক্কা হুয়া করে। ঘরের ভেতর যেন ঠান্ডা হাওয়া ঢুকে পড়ে, লণ্ঠনের আলোটা একটু কেঁপে ওঠে। বিমল আর তার স্ত্রী মনোরমা একসঙ্গে চৌকিতে শুয়ে পড়ে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি আর ঝিঁঝি পোকার ডাক, আর দূরে দূরে শিয়ালের ডাক ভেসে আসছে। রাত গভীর হতে থাকে। বিমল তখন গভীর ঘুমে। তার ঘুমের মধ্যে অদ্ভুত এক স্বপ্ন আসে। সে দেখে একজন চাদরে মুখ ঢাকা লোক তার সামনে এসে দাঁড়িয়েছে। সে দেখছে তার চোখের সামনে একখানা নৌকা ভেসে আসছে, আর সেই নৌকার ওপর ঝিকঝিক করছে অগন্তি সোনা, মোহর আর রূপোর গহনা। নৌকার ঘাটে নৌকোতে তোর জন্য রাখা কত সোনা, টাকা পয়সা তুই নিবি না? ওঠ, সবগুলোই তোর। এই নৌকা থেকে তুই এসে এগুলো নিয়ে যা। শোয়া অবস্থা থেকে বিমল উঠে দাঁড়ায়। সে হেঁটে হেঁটে পৌঁছে যায় বিলের ধারে। তার চোখের সামনে একখানা নৌকা ভেসে আছে। নৌকাটিতে কিছুই নেই। বিমল দেখে সেই নৌকার ওপরে শুধু ঘন কালো ধোঁয়া, আর সেই ধোঁয়ার মধ্য থেকে সেই চাদরে মোড়া লোকটা আবার এগিয়ে আসে। কে 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 আপনি? আমাকে এখানে ডেকে আনলেন কেন? তুই চিনতে পারছিস না আমায়? বিমল তখন ঘাটের ধারে দাঁড়িয়ে, চারপাশে নীরবতা, শুধু দূরে ব্যাঙের গ্যাঙর গ্যাঙর ডাক। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা ধীরে ধীরে মুখ থেকে চাদর সরিয়ে দিল। চাঁদের হালকা আলো পড়তেই বিমল দেখতে পেল সেই মুখটা মানুষের মতো নয়, বরং এক বিভীষিকাময় বিকৃত রূপ। চোখ দুটো লাল, যেন জ্বলন্ত কয়লার মতো। মাথা থেকে রক্ত ঝরছে, কপালের পাশ বেয়ে সেই রক্ত গড়িয়ে পড়া শুকনো দাগ। চোখের পাতা নেই, মুখের সামনে বড় বড় রক্তমাখা দাঁত বেরিয়ে আসা। তুই আমার কথা ভুলে গেছিস, কিন্তু আমি তোকে ভুলিনি। তখন বিমলের কপাল ভিজে উঠেছে ঘামে। তার বুকের ভিতরটা যেন হঠাৎ থেমে গেল। হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে চায়। সে পা টেনে পিছিয়ে আসতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। শরীরের সমস্ত রক্ত যেন উপরের দিকে উঠে আসছে। আজ থেকে 5 বছর আগে কি করেছিলি মনে আছে? তুই আমাকে মেরে সব কিছু লুটে নিয়েছিলি। আমি তোকে বিশ্বাস করেছিলাম। বিমলের মুখ ফ্যাকাশে হয়ে যায়, চোখ ঘোলাটে। তার চোখে ভেসে ওঠে সেই বালির ঘাটের এক ভয়ঙ্কর প্লাবনের রাত। বিলের জলে ঢেউ উঠেছে, ছিপছিপ বৃষ্টিতে আকাশ অন্ধকার। বিমল একা নৌকায় বসে জাল ফেলছে। ঠিক তখনই ঘাটের ধারে কাঁধে ব্যাগ, মাথায় ছাতা ধরা একজন লোক এসে দাঁড়ায়। ও দাদা, শুনছেন? দাদা, একটু বিলের ওই পারে পার করে দেবেন। আমি শহর থেকে ফিরছি, রাত হয়ে গেছে। আমার মেয়ের শ্বশুর বাড়ি ওই পারে, আমায় যেতেই হবে। এত রাতে? না না বাবু, আমি পার করতে পারবো না। এখন আমার মাছ ধরার সময়, আর আমি মাঝিও নই। ঘাটে যদি কেউ থাকে তাকেই বলুন। ঘাটে কেউ নেই দাদা। আপনি মাঝি না হলেও নৌকাটা তো আপনার কাছে আছে, একটু পার করে দিন না। যা পয়সা চাইবেন তাই দেব, শুধু একটু দয়া করে ওই পারে নামিয়ে দিন। আমার টাকার দরকার নেই গো বাবু, আমি বললুম না যেতে পারবো না। আমার জাল উঠাতে হবে। তাহলে দাঁড়িয়ে থাকি একটু, আপনার জাল উঠলে পার করে দেবেন। আর যদি পৌঁছতে না পারি, আমার মেয়েটার সংসারটা ভেঙে যাবে। আচ্ছা থাকুন, নিয়ে যাচ্ছি আপনাকে, কিন্তু 10 টাকা দিতে হবে। হ্যাঁ। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর বিলের ধারে জঙ্গল থেকে শিয়ালগুলো একসাথে হুক্কা হুয়া করে ডাকছে। আসুন আসুন, এই নৌকাতে উঠে বসুন। লোকটা ধীরে ধীরে নৌকায় উঠে আসে, এসে বিমলের সামনের দিকটায় বসে পড়ে। বিমল চুপচাপ বৈঠা তুলেই নৌকাটা বাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনও নৌকার উপরে টুপটাপ বৃষ্টি পড়ছে। জল ভরা বিলে নৌকাটা কাঁপতে কাঁপতে এগিয়ে চলে। চারিদিক নিস্তব্ধ, শুধু শোনা যায় জলের ছলাৎ ছলাৎ শব্দ।
বিমল লোকটার দিকে তাকায়। লোকটা গম্ভীর, চোখ নামানো, চেহারায় অদ্ভুত এক ভার, একটুও কথা বলছে না। লোকটা কেমন যেন, নৌকায় ওঠার আগে কত অনুরোধ, আর নৌকাতে ওঠার পর থেকে লোকটা কোনো কথাই বলছে না। কি যেন হয়েছে লোকটার। বৃষ্টির হালকা ঝিরঝিরে ধারা তখনও পড়ছে। চারপাশে জল আর কালো মেঘে ঢেকে আছে রাতের দিগন্ত। বিদ্যুতের আলো কখনো হঠাৎ করে ছেড়ে দিচ্ছে অন্ধকার, আর তার সঙ্গে জুড়ে যায় এক একটি বিকট বজ্রপাতের গর্জন। নৌকার সামনের দিকে লোকটা চুপচাপ বসে আছে। তার চোখে মুখে এক অজানা ভার, যেন কোনো অপার শোক বা গোপন যন্ত্রণা। বিমলের বৈঠার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। আপনি এত চুপ কেন বাবু? কেমন যেন টেনশন নিয়ে বসে আছেন। সে কথা আর বলো না। মেয়ের বিয়ে হয়েছে 4 দিন আগে, কিন্তু বিয়ের সময় আমি গহনা টাকা কিছুই দিতে পারিনি। জামাই বাড়ির লোকজন বিয়ে ভাঙার কথা বলছিল। আমি কাকুতি মিনতি করে 4 দিন সময় চেয়েছিল। আজ গ্রামের মোড়লের কাছে গিয়ে শেষ সম্বল বাড়ির দলিল বন্ধক রেখে কিছু টাকা নিয়েছি। সেই টাকা নিয়ে শহরে গিয়ে মেয়ের জন্য কিছু গহনা আর জামাইয়ের জন্য একটা চেন আর ওই আংটি, আর এই ব্যাগে কিছু নগদ টাকা আছে, যা জামাই বাবার হাতে দিতে হবে। আজ যদি পৌঁছতে না পারি, মেয়েটাকে তারা রাখবে না। লোকটি ব্যাগটা একটু খুলে দেখায়। ভেতরে সোনার কিছু গহনা, জামাইয়ের জন্য একটি চেন, আংটি আর নগদ কিছু টাকা। এই সব কিছু দেখেই বিমলের চোখে লোভের ঝিলিক পড়ে। সেই নিঃসঙ্গতা, গভীর রাত, বৃষ্টি, জনমানবহীন বিলের মধ্যে বিমলের চোখ স্থির হয়ে যায় সোনার ঝলকে। মনে মনে ভাবে, চারপাশে কেউ নেই। যদি এখন এই লোকটার কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে তাকে জলে ফেলে দিই, কেউ দেখতে পাবে না। সোনা দানা আর টাকাগুলো সব আমার হবে। নৌকা যেন হঠাৎ করেই থেমে গেল। চারপাশে শুধুই থই থই জল, আর দূরের কালো আকাশে বিদ্যুৎ চমকানো আলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। বাতাস থেমে গেছে, যেন প্রকৃতিও নিঃশব্দে ভয়ঙ্কর কিছুর অপেক্ষা করছে। এই যে বুড়ো, এই ব্যাগটা আমাকে দিয়ে দাও। তোমার এই ব্যাগটা মেয়ে বাড়িতে নিয়ে যেতে হবে না। এইগুলো এখন আমার দরকার। না না বাবা, এইরকম করো না। এগুলো আমার শেষ সম্বল। মেয়েটার জীবন ধ্বংস হয়ে যাবে। আমার কোনো ছেলেও নেই যে আমার মেয়ের পাশে দাঁড়াবে। ওর পাশে কেউ থাকবে না। দয়া করে বাবা, তুমি এগুলো নিও না। এই চুপ! বেশি কথা বললে ওইটার বাড়ি দিয়ে এখানেই শেষ করে ফেলবো। বিমল লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল অনেকক্ষণ। আচমকায় সে হাত বাড়িয়ে ধরল সেই ব্যাগটা। লোকটা নৌকাতে বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। শুরু হলো ধাক্কাধাক্কি, যেন দুজনের মাঝখানে একটা জীবন মরণ টানাটানি। আমি বেঁচে থাকতে এই ব্যাগ কিছুতেই দেব না। তুমি এত লোভী, আমি ভাবতেও পারিনি। আমার মেয়ের সংসার এই ব্যাগে বাঁধা আছে। আমি মরলেও এই ব্যাগ ছাড়বো না। লোকটার চোখে তখন আগুন, কণ্ঠে যেন এক অদম্য প্রতিজ্ঞা। অথচ বিমল থামছে না। তার চোখে কেবল একটাই জিনিস, সেই ব্যাগ। ঠেলে তাকে জলে ফেলে দেওয়ার চিন্তা তখন স্পষ্ট হয়ে উঠেছে। সে আরেকটা জোরে টান দেয়। দুজনের ধাক্কাধাক্কির মাঝে ব্যাগ সহ সেই লোকটা হঠাৎই নৌকা থেকে সোজা জলের গভীরে পড়ে যায়। এক মুহূর্তেই সব কিছু নিস্তব্ধ। বিমলের হাতে তখন কিছুই নেই, শুধু তার দৃষ্টিতে ছায়া নেমে এসেছে। ঠিক সেই সময়ই শুরু হলো ঝড় তুফান। চারপাশে তীব্র বৃষ্টি, ঝোড়ো বাতাস আর বিদ্যুৎ চমকাতে লাগলো। অন্ধকার আকাশে জোরে জোরে বাজ পড়তে লাগলো। বিমলের বুক কেঁপে উঠল, গায়ে কাঁটা দিচ্ছিল। সে হঠাৎ বইটা হতে জোর করে নৌকাটা চালিয়ে দিল উল্টো দিকে, সোজা ঘাটের দিকে। মনে পড়ছে তোর কি করেছিলি আমার সঙ্গে? আমাকে জলে ফেলে দিয়ে তুই পালিয়েছিলি। আমি জলে ডুবে মরেছি ঠিকই, কিন্তু আবার ফিরে এসেছি। এবার আমি তোকে এই জলের বুকে খেয়ে ফেলবো। তুই আমার মেয়ের সংসারটাও ভেঙেছিস।
দাদা, আমাকে মাফ করে দিন দাদা। আমার সব মনে পড়েছে। আমি সেদিন এক ভয়ানক পাপ করেছিলাম। আমি আপনাকে মারতে চাইনি, আমি শুধু গহনার টাকা চাইছিলাম। লোভ আমাকে অন্ধ করেছিল। মাপ? তুই মাপ চাস? তুই জানিস না আমার মেয়ের কি হয়েছে সেই দিনের পর? শ্বশুর বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। সে ফিরে এসেছে বাবার বাড়ি, কিন্তু সেই বাড়ি তো মোড়লরা দখল করে নিয়েছে। আমার মেয়েকে ঘরে থাকতে দেয়নি তারা। আমি শেষ সম্বল নিয়ে রওনা হয়েছিলাম। একটাবার চেষ্টা করেছিলাম মেয়ের সংসারটাকে টিকিয়ে রাখতে, কিন্তু তুই সেটা হতে দিলি না। আজ তোর কোনো মুক্তি নেই বিমল। আমি তোকে ছাড়বো না। তোকে এই নদীর বুকে আমি খেয়ে ফেলবো। এই বলেই আত্মাটা হঠাৎই বিমলের সামনে ঝাঁপিয়ে পড়ে। তার দুই হাত যেন রাবারের মতো লম্বা হয়ে বিমলের দিকে ছুটে আসে। এক লহমায় বিমলের গলা চেপে ধরে সে। ছেড়ে দাও, ছেড়ে দাও। তার চোখ কপালে দম বন্ধ হয়ে আসছে। আবার এক চিৎকার। তারপর ঘাড় মটকানোর মর্মর শব্দ। তারপরে দুই হাত দিয়ে গলা চেপে ধরে লোকটির আত্মা বিমলকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় বিলের জলের মধ্যে। জল ছিটকে পড়ে চারিদিকে। তার দেহটি তলিয়ে যায় বিলের জলের তলায়। জলে এক তরঙ্গ ঢেউ তোলে। তখন একটু পরেই জল ধীরে ধীরে আবার স্থির হয়ে আসে। আকাশে বিদ্যুৎ একবার চমকে ওঠে। সেই আলোয় দেখা যায় বিমলের ভেসে ওঠা নিথর দেহ। লোভ মানুষের বিবেককে অন্ধ করে দেয়। সে তখন ভালো মন্দের বোধ হারিয়ে ফেলে। নিজের স্বার্থে অন্যের জীবনকে ধ্বংস করতে পিছপা হয় না। কিন্তু মনে রাখা দরকার, যে অন্যায়ের বীজ বপন করে সে একদিন তারই ভয়ানক ফল ভোগ করে। লোভ যখন সীমা ছাড়িয়ে যায় তখন তা মানুষকে মানুষ রাখে না, তাকে এক নৃশংস ছায়ায় রূপান্তরিত করে।